দর্শক স্বাগতম খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। আজকে টক অফ দ্য টাউনে আমরা আলোচনা করব সারা দেশে যে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি এবং সেই কর্মসূচিতে হামলা ভাঙচুর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে, এবং একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে মার্কিন দুই উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য, সেটা রোহিঙ্গা ইস্যু সহ আরও নানা বিষয়ে। আজকে আলোচনায় আমি আপনাদের সাথে আছি রাকিন আফসার অর্ণব, এবং আমার সাথে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে। প্রথমেই টুটুল ভাই কথা বলি একটু যে সারা দেশে আমরা জানি যে গাজায় ইসরায়েল যে নেক্কারজনক হামলা পরিচালনা করছে, এবং সেই নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটা আন্দোলনের জোয়ার উঠেছে, বিক্ষোভ হয়েছে, এবং সেই জোয়ারে বাংলাদেশ যুক্ত হয়েছে, খুব ভালোভাবেই যুক্ত হয়েছে, যেমনটা বাংলাদেশ সর্বদাই যুক্ত হয়। এই আন্দোলন চলাকালীন আমরা বিভিন্ন সময় দেখছি যে শুধু বাংলাদেশের আন্দোলনে নয়, আমি একটু বলি যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স যে মুভমেন্টটা চলছিল সেই সময়ও কিন্তু আমরা এরকম বেশ কিছু ফেনোমেনা দেখেছি যে বিভিন্ন এরকম শোরুমগুলোতে হামলা করা হয়, লুটপাট করা হয়। টুটুল ভাই, আপনার কি মনে হয় যে এই হামলাগুলো কি আন্দোলনের কোনো, অবশ্যই তো আন্দোলনের অংশ না, মানুষ কি হচ্ছে সারা দেশে, কেন হচ্ছে? রাকিন, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে এই হামলা এবং এই লুটপাট এমন এক সময় হলো যখন বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন চলছে। আপনি জানেন যে প্রায় 20টির মতো দেশের বিনিয়োগ প্রতিনিধিরা আমাদের দেশে এসছে। এই হামলায় বা এই লুটপাটের কারণে তাদের কাছে একটা নেতিবাচক মেসেজ চলে গেল যে বাংলাদেশে তারা আদৌ বিনিয়োগ করবে কিনা, বা বাংলাদেশ থেকে তারা কোনো ব্যবসা পরিচালনা করবে কিনা, এ ব্যাপারে তারা একটা ডিসিশন নিতে তাদের জন্য সহজ হবে, তারা বাংলাদেশের এইটাকে নেতিবাচকভাবে দেখবে। দ্বিতীয়ত, আসলে গাজায় নৃশংসতা ঘটছে আজকে প্রায় 75 বছর, প্রায় প্রায় শতাব্দী বলা চলে। এ নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, অনেক দেশে দেশে মুভমেন্ট হয়েছে, কিন্তু গাজার নৃশংসতা বন্ধ করা যায়নি। তারও কতগুলো কারণ আছে। সেটা হলো যে সরাসরি যুক্তরাষ্ট্র কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত। তো সম্পৃক্ত হওয়ার ফলে যেটা হয়েছে যে আপনি প্রতিবাদটা করবেন, আপনি বিক্ষোভটা করবেন, এটা আপনার নৈতিক অধিকার। আপনি গাজাবাসীর সঙ্গে বা ফিলিস্তিনির সঙ্গে আপনি নিজের সহমর্মিতা প্রকাশ করলেন, কিন্তু আপনি লুটপাটটা করছেন কেন? এখানেই প্রশ্ন যে যারা আসলে লুটপাট করতে গিয়েছিল তারা কি সত্যি বিক্ষোভকারী, বা গাজার প্রতি তাদের কি কোনো সহমর্মিতা আছে? আরেকটা জিনিস খেয়াল করুন যে এখানে হামলা হয়েছে বাটায়, এখানে কেএফসিতে হামলা হয়েছে, এখানে আপনি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে, বিদেশি প্রতিষ্ঠানগুলোতে মানে হামলা হয়েছে, এগুলো একটাও ইসরায়েলি পণ্য না, কেউ যুক্তরাষ্ট্রের, কেউ অন্য দেশের। কেএফসির জন্ম হচ্ছে যুক্তরাষ্ট্রে, কেন্টাকিতে, এবং যেটা তার নামের সাথেও জড়িত, এবং আপনার হচ্ছে বাটা সুইজারল্যান্ডে হচ্ছে তার প্রতিষ্ঠা। শুধু তাই নয়, আমাদের মুক্তিযুদ্ধের সময় বাটা সরাসরি আমাদেরকে সমর্থন করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেন করে তাদের ফ্যাক্টরিতে ঢাকাতে। এটা হয়তো অনেকে জানেন না। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় সব কিছুকে কেমন যেন ইসরায়েলের সাথে যুক্ত করে দিই, মানে এটা কোন ফেনোমেনা থেকে আসে, মানে উদ্দেশ্য কি তাদের, আসলে নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্য ছাড়া কেউ এটা করে না। অর্থাৎ হয়তো আমার কাছে খুব পরিষ্কার মনে হয় এটা খুব পরিকল্পিতভাবে উস্কানি, সেই জায়গাটা একটা আসছে যে দেখেন, বাংলাদেশ এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একটা পরিচিত মুখ, এবং বাংলাদেশকে উনি যেভাবে একটা উচ্চতা নিয়ে যেতে চাইছেন, বিনিয়োগকারীদের আনতে চাইছেন, বিমস্টেক সম্মেলনে গেলেন, চায়নাতে গেলেন, এবং সারা বিশ্ব কিন্তু এখন বাংলাদেশের দিকে চোখ রাখছে। আমার যেটা মনে হয় যে এই যে বাংলাদেশ একটা বন্ধুর পথ পাড়ি দিয়ে একটা গণতন্ত্রের দিকে যাচ্ছে, একটা অর্থনৈতিক একটা শক্তির দিকে একটা শক্তি হিসেবে গড়ে উঠবে, এই পথে যাচ্ছে। আমার মনে হয় তারা চাচ্ছে না যে বাংলাদেশটা কোনোভাবে মাথা তুলে দাঁড়াক। এটা আপনি যে লেবাসেই হোক,
এটা যে কোনো লেভাসে তারা এই ভাঙচুর হামলা প্রতিবন্ধকতা করে বাংলাদেশের গতিকে তারা থামিয়ে দিতে চায়। এটা এই একটা বিষয়। তারাটা কারা আসলে, এটাও একটা আলোচনার বিষয়। এই তারাটা আসলে বাংলাদেশকে তারা ভালোবাসে না। বাংলাদেশকে যদি ভালোবাসতো বা প্যালেস্টাইনের লোকদেরকে যদি ভালোবাসতো তাহলে প্রতিবাদের তো ভাষা আছে। একটা আপনি বিক্ষোভ প্রদর্শন করতে পারেন, আপনি একটা লেখালেখি করতে পারেন, আপনি মিছিল করতে পারেন, শান্তিপূর্ণ মিছিল করতে পারেন। কিন্তু ভাঙচুর এটা তো সরাসরি আপনার রাহাজানি। একটা প্রতিষ্ঠানে গেলেন, একটা প্রতিষ্ঠানে গিয়ে সেই বাটা কোথায় পড়ে আছে, সেই বাটার মূল মালিক কোথায় পড়ে আছে, সেই ইসরায়েলি পণ্য, আপনি ইসরায়েলি পণ্য বয়কট করবেন, ভালো কথা, আপনি কিনবেন না। এখন ধরেন এটাতে কি ঘটবে, আমেরিকার যারা দেখছে তারা যদি এখন বলে যে আমরা বাংলাদেশি কোনো পণ্য নিব না, আপনার যে আমাদের আমেরিকার বাজারকে কেন্দ্র করে বাংলাদেশের গার্মেন্ট যেভাবে গড়ে উঠেছে, তারা যদি এখন ভিয়েতনামে শিফট করে, তারা যদি এখন ইন্ডিয়ায় শিফট করে, তারা যদি শ্রীলঙ্কায় শিফট করে, একে তো আপনার এক শুল্ক বসানো নিয়ে তো বাংলাদেশের ব্যবসায়ীরা দারুণভাবে উদ্বিগ্ন। এখন এই মুহূর্তে আপনি যদি আরেকটা এই যে ঝামেলা তৈরি করেন, তাহলে মার্কিনিরা, এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইসরায়েল কিন্তু খুব ছোট একটা রাষ্ট্র, ইসরায়েলের পিছনে কিন্তু অনেক বড় বড় শক্তিধর দেশ রয়েছে। ইভেন মধ্যপ্রাচ্যের দেশগুলো, কাতার, সৌদি আরব, এরা কেন কথা বলে না? তুরস্ক, এশিয়ার দেশ তুরস্ক কেন কথা বলে না? তার কারণ আমেরিকার সঙ্গে এদের সরাসরি অর্থনৈতিক সম্পর্ক আছে, সবারই রয়েছে। এ কারণে কিন্তু তারা ইসরায়েলের বিপক্ষে কখনোই কথা বলে না, তুরস্ক আরও হেল্প করে। আরেকটা মজার বিষয় দেখেন টুটুল ভাই, আপনি যদি লক্ষ্য করে থাকেন যে শুধু রাষ্ট্রগুলো এটা করছে বিষয়টা এরকম না, আমরা মানুষরাও কিন্তু, মানে জনগণও কিন্তু সেটার সাথে সম্পৃক্ত। যেমন আপনি যদি খেয়াল করেন, KFC কে যদি বা আমেরিকাকে যদি ইসরায়েল সমর্থনের জন্য আমরা মার্কিন বিরোধিতা করি, মার্কিন বিরোধিতা আমরা কোথায় করছি টুটুল ভাই? মার্কিন বিরোধিতা করছি, আপনি আপনার ফেসবুকে ঢুকে দেখেন সবার হচ্ছে যে স্টোরিতে প্যালেস্টাইনের পতাকা। এই ফেসবুকের জন্মদাতা বা প্রতিষ্ঠান ইহুদি কিনা সেটা বলছেন, তবে একজন মার্কিনী নাগরিক, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন করছে। আমরা তো সেখান থেকে বের হয়ে আসতে পারছি না। আমার কাছে কেন জানি এটা একটা হিপোক্রেসি, এবং আমাদের বাঙালি, আমাদের এই অঞ্চলের মানুষের আপনার তো জ্ঞানের অভাব রয়েছে অবশ্যই। এবং এর সাথে আরেকটু যদি যুক্ত করে আমরা আমাদের পরবর্তী টপিকে যাই, যে সামনেই যে দুই সিনিয়র পররাষ্ট্রমন্ত্রী আসছেন এশিয়া বিষয়ক, এবং তারা কি যখন নেগোসিয়েশনে বসবেন, বলা হচ্ছে যে তারা রোহিঙ্গা ইস্যুতে নেগোসিয়েশনে বসবেন, এবং মিয়ানমারেরও একজন সিনিয়র পররাষ্ট্র পর্যায়ের একজন তাদের সাথে আসছেন। তারা, আপনার কাছে কি মনে হয় টুটুল ভাই, রোহিঙ্গা যে ইস্যু, যে 280, আমি যদি ভুল না 2,80,000 যে লিস্টটা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যেটা আপনাদের সেটা অনেক পুরনো, সেইটার উত্তর এতদিনে এসে মিয়ানমারের গভর্নমেন্ট অফিসিয়ালি একটা লিস্ট দিয়েছে যে এর মধ্যে 80,000 মানুষকে, 1,80,000 মানুষকে তারা শনাক্ত করতে পেরেছে তাদের নাগরিক হিসেবে। কিন্তু কিছুক্ষণ আগে পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে শনাক্ত করতে পেরেছেই মানে যে সেই নাগরিকদের তারা নিয়ে নিচ্ছে, বিষয়টি সেরকম নয়। এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, একই সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে এক ইন্টারভিউয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলছেন, নিয়ে নিচ্ছে সেটা তো বললেন, এবং তারা কোথায় যাবেন? রাখাইনে। পররাষ্ট্র উপদেষ্টা নিজ মুখে যখন বলেন যে রাখাইনের যে অবস্থা, এই অবস্থাতে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি কিনা, সেইটা কতটা কনসার্ন পররাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং এভাবে কথা বলতে পারেন কিনা, এটাও একটা কিন্তু প্রশ্নের জায়গা। আরেকটা প্রশ্নের জায়গা হচ্ছে, আপনি একটু বলবেন টুটুল ভাই আমাদেরকে, যে হচ্ছে তাহলে আমেরিকা কোন ইস্যু নিয়ে, কোন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসছে? আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার হয়তো কিছুদিন আগে একটা নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথা মনে আছে, বাংলাদেশ সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, বাংলাদেশ একটা ইসলামিক শক্তি আপনার উত্থান ঘটছে, এটা কিন্তু তারা বলেছে। এটা একটা যেমন ইস্যু, মার্কিনিরা কিন্তু অলরেডি বাংলাদেশ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু প্রচার করে দিয়েছে। আর তার মধ্যে যখন আপনারা এইসব করছেন, এবং এই যে রোহিঙ্গা ইস্যু, এটা আরো পরিপক্কতা হলো, তারা কিন্তু এই যে কালকের ছবিগুলো বিশ্ব মিডিয়ায় কিন্তু প্রচার হয়ে গেছে, এবং তারা কারা? তারা কিন্তু ওই লেবাস, যাকে ইসলামিস্ট হিসেবে আমেরিকা দেখাতে চায়, তারাই কিন্তু তাদেরকেই দেখানো হয়েছে। আপনি বলেন যে রাখাইনে যাবে, রাখাইনটা তখন আরাকান আর্মির দখলে, তাহলে কি করে সম্ভব? এবং আমেরিকা এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এখন তারা এই অঞ্চলে একটা
ঘাঁটি গাড়তে চায়, তাদের একটা অনেক দীর্ঘদিনের বাসনা, সেন্ট মার্টিন, বঙ্গোপসাগর এইসব নিয়ে এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারা একটা ঘাঁটি করতে চায়। এইটার জন্য মূলত ভারত বিরোধী যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে এরা এরা চীনকে এক ধরনের কোণঠাসা করার জন্য এই কাজটা তারা করতে চায়। এখন এটা যদি করতে চান, আপনি আজকে সিরিয়ার অবস্থা দেখেন, আজকে লিবিয়ার অবস্থা দেখেন, ইরাকের অবস্থা দেখেন, তাহলে এখানে যে আপনি ঢুকবেন, কোন ইস্যুতে ঢুকবেন? তাহলে আমেরিকা চাচ্ছে যে এই অঞ্চলটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, যে কোনো ইস্যুতে এখানে ঢোকা সহজ হবে, তাদের নেগোশিয়েট করা। এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যারা শাসনকর্তা তারা এই ফাঁদে পড়ে যান, বা তারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তারা এই ফাঁদে পা দিতে বাধ্য হন। কারণ ওই যে পেট্রো ডলার, ওই যে অর্থনীতি, আমেরিকা যদি বলে যে বাংলাদেশ থেকে পণ্য আমরা নিব না, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের একটা ভয় কাজ করে। আমরা যে তুলা আনি তাদের দেশ থেকে, তারা যদি পণ্য রপ্তানি বন্ধ করে দেয়, আমরা কি করব? এইটা একটা বিষয়। আমেরিকা যে আসতেছে, তারা আসলে তারা দেখতে চায় যে তাদের মিশনটা আসলে কতটুকু সফল হলো। আমার কাছে যেটা মনে হয়, তারা একটা অবজার্ভ করে দেখবে যে এখানে বাংলাদেশে কি পরিস্থিতি। তো যাই হোক, আজকের টক অফ দ্য টাউনে এই ছিল টক অফ দ্য টাউন, এবং টক অফ দ্য টাউন থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আমি রাকিন আফসার অর্ণব এবং আমার সাথে আমি টুটুল রহমান। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, টক অফ দ্য টাউনের সঙ্গে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা।